উস্কে আপনি কি দিয়েছে। আগে থেকে ঠিক করে গিয়েছিলেন যে অপদস্থ করবেন? অপদস্থ করব ঠিক করে যাইনি। দেখুন, অপদস্থ করা আমার স্বভাব নয়। আমি যথেষ্ট হুম। কালচারড, ডিসিপ্লিনড ওয়েতে মানুষ হয়েছি। আমার আপব্রিংইং এর কোথাও অপদস্থ করা, লোককে হুম, হ্যাটা করা, গালিগালাজ করা, হুম। অসভ্য আকার ইঙ্গিত করা এসব আমার পোষায় না। আমি ওকে কটা পোস্টার দেখাবো বলেছিলাম এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি এমন কিছু করিনি যেটা আনপার্লামেন্টারি। যেটা আর কি মানে আ মানুষের সামনে করা উচিত না। আমি সেরকম কিছু করিনি। উনি লুজ করেছেন, উনি তো লুজ করবেনই। উনি তো মনোলগে অভ্যস্ত। ডায়ালগ যখনই হয়েছে তখনই তো প্রবলেম মানে হয়ে গেছে। আপনিও পোস্টার নিয়ে গিয়েছিলেন, আবার আপনার বিরুদ্ধ পক্ষ তারাও তো পোস্টার নিয়ে গিয়েছিল। তা বিরুদ্ধ পক্ষ আমার তো কোনো ছিল না। আমি তো কিছু পোস্টার আমার অভয়া হুম, সম্বন্ধে একটা হুম, পোস্টার লিখেছি। আগের দিন রাত্রিবেলা আমি জাস্ট ওখানে সুপার স্টোরে গিয়ে কতগুলো হুম। পেন্সিল নিয়ে, বড় কাগজ নিয়ে একজনের টেবিলে বসে তারা আমায় ও আমার তার মানে বন্ধু আপনি নিজে লিখেছেন। মানে অনেকে যে প্রচার করেন এখানে আলিবুদ্দিন স্ট্রিট থেকে না, না, না। লন্ডনে বলা না, হয়েছে। কে আলিপুর আমি নিজে হাতে লিখেছি, আমি নিজে বলছি। এখন আমাকে মিথ্যে কথা বলা হলো না। আমার পোস্টার আমারই হাতের লেখা। বাংলায় লিখেছি, ইংরেজিতে লিখেছি, উল্টো করে যা মাথায় এসছে সেই সময় পোস্টারটার ৪ টে পেন কিনে নিয়ে আমি লিখেছি কতগুলো পেজে এবং যার বাড়িতে আমি ছিলাম, যে আমার হোস্ট, সে বলছিল, "রজত, তোমাকে তো কখনো পলিটিক্স করেছো শুনি আমি। এই তো ৬০ বছর বয়সে ১ম আমি এই পোস্টার লিখছি।" কলেজে এনআরএসে খুবই উত্তপ্ত রাজনীতি ছিল। এসএফআই ছিল, ছাত্র হুম, পরিষদ ছিল। হুম। আমি তার মধ্যে কখনো ছিলাম না। কিন্তু এই ক্ষেত্রে আমি ভেবেছিলাম ওই অভয়ার পোস্টারটা আমি দেখাবো এবং ওনার যে দুর্নীতি আমি ২-১ টা প্রশ্ন করব, যদি চান্স পাই। আমি ড্রাইভ করে গিয়েছিলাম। আমার কোনো রকম কিছু ছিল না। তবে হ্যাঁ, আমি প্রশ্ন করব চোখে চোখ রেখে, এটা আমার ঠিক ছিল। অপদস্থ করার কোনো ইচ্ছে ছিল না। আমি ওনাকে অপদস্থ করিইনি। উনি নিজের কর্মফলে অপদস্থ হয়েছেন এবং আমার বিশ্বাস এইটা ওনার শুরু, আরো যথেষ্ট অপদস্থ হবেন। কারণ আমার মতো শক্ত মানুষেরা অল ওভার দ্য ওয়ার্ল্ড তারা আমাকে ফোন করছে। দে উইল ডু এনিথিং টু গেট রিড অফ দিস নিউসেন্স। দেখুন সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি লালমোহন বাবু মানে জটায়ু যদি হুম। বেঁচে থাকতেন, আপনাকে ওই লন্ডনের ফুটেজ দেখে, বিশেষ করে ওই শার্লক হোমস মার্কা আপনার যে আমি দেখছিলাম চেহারা, মানে হ্যাট এবং কোট পরে যা লাগছিল, লালমোহন বাবু মানে জটায়ু নিশ্চয়ই বলতেন হাইলি সাসপিশিয়াস। তা আপনি ওখানে যে গিয়েছিলেন ওই রকম বেশভূষা, আপনার কি মনে হচ্ছে, যেহেতু আপনার ৩০০ গজের মধ্যেই আপনার বাসস্থানের ছোট থেকে বড় হয়ে ওঠা এবং প্রায় একই এলাকা, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে চিনতে পেরেছিলেন? সেটা আমি বলতে পারব না। ওইটা আমার অফিস অ্যাটায়ার। কারণ ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য ওই কোট, সেদিন তাও কমফর্টার পরিনি। আমি ভোর ৬ টায় উঠে আজকে ২৫ বছর জার্নি করছি। হুম, ভোর ৬ টায় উঠে আমি বেরিয়ে যেতাম। কারণ ৮ টায় অ্যানাস্থেটিস দিয়ে শুরু করতে হয় থিয়েটার। সো আমি যখন সকালবেলা বেরোই, আগে একটা মাফলার, হুম, তার উপর হুম, কোট, তারপর গ্লাভস। আর ওই সময়টা গরম ছিল বলে, আর আমার গাড়ির হিটেড স্টিয়ারিং হুম, আর হিটেড সিট, এইটা হচ্ছে ছিল আমার লাক্সারি আরকি। হুম, তো ওটা আমার অফিস অ্যাটায়ার, নাথিং হুম, মোর হুম, দ্যান দ্যাট। আর ঠান্ডা তো ইংল্যান্ডে সবসময় থাকে। হুম। ইংল্যান্ডে আবার ওভার ড্রেস করতাম। আন্ডার ড্রেস করলে আপনি একদম হুম, বিপদে পড়ে যাবেন ঠিক, ঠান্ডায়। ঠিক। তো সেই ড্রেসটা আমার কোনো আলাদা করে মানে অ্যাম কি বলবো, রিহার্সাল করে যাওয়া কোনো অ্যাপিয়ারেন্স নয়। ওইভাবেই আমি যাতায়াত করি সব জায়গায়। গান গাইতে গেলেও ওইভাবেই যাই, টুপিটা চেঞ্জ করে নিই গানের আগে। ওইভাবেই যেতে তো হয়। আপনার মনে হয় উনি আপনাকে চিনতে পেরেছিলেন? আমার আমি সেটা বলতে পারব না। সেটা উনাকে জিজ্ঞেস করুন না। আপনারা তো উনাকে আর ডেকে এই সিটে বসাতে পারবেন না। উনি কোনো সিটে বসেন-টসেন না। ও যদি আলোচনা হয় তখন আমি জিজ্ঞাসা করব না, "দিদি আপনি আমায় চিনতে পেরেছিলেন?" আই রিয়ালি স হার। আই টু আই কনট্যাক্ট হয়েছিল কিন্তু আমি সরে গেছিলাম। কারণ আমার তখন প্ল্যান ছিল আমি প্রশ্নটা করব। এখানে আমার হুম। মানে হয়তো চিনতে পেরেছিলেন বা হয়তো পারেননি। আমি সেটা একদমই বলতে পারব না। কিন্তু এতদিনে নিশ্চয়ই উনি রিসার্চ করে ওনার সাংসদরা নিশ্চয়ই জানিয়ে দিয়েছে আমি কে। মান্নাদের প্রোগ্রামও উনি ট্রেস করতে পারবেন। স্টেজের ছবি আমার কাছে আছে, গলা রেকর্ড করা রয়েছে যেটুকু উনি বলেছিলেন। আর গানটা তো পুরো রেকর্ড করা আছেই। নিশ্চয়ই ট্রেস করতে পেরেছেন। আচ্ছা, তারপর কি হলো? ওখান থেকে তো ফিরে এসে হঠাৎ একদিন হইচই ব্যাপার। কলকাতার বলা যেতে পারে আ সবচেয়ে যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি নিরাপত্তা আছে তার মধ্যে অন্যতম নিরাপত্তা বেষ্টনীর সামনে আপনি সুকান্ত বাবু অর্থাৎ ভারতীয় জনতা পার্টির আ অবশ্যই তিনি নেতা এবং অবশ্যই বা মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী। তার সঙ্গে হঠাৎ আপনি তার বাড়ির সামনে গল্প করা বা গল্প করতে যাওয়া, এই বিষয়টা কি হলো? হঠাৎ কি এটা হয়ে গেল? আমার মনে হয় না, এটা হলো কি, এটা পরিষ্কার হলো কি,
আমি এসে হুম। অনেকগুলো চিঠি টিঠি ছিল, তারপরে আমি ওখানে ইংল্যান্ডে কদিন ছিলাম আমার মনে হয় মাসখানেক ছিলাম। এসে মেলসগুলো সর্ট আউট করছিলাম। একটা মেল তাতে দেখলাম রেজিস্টার্ড মেল, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আমাকে একটা ভুলভাল চিঠি দিয়েছে। আমি সত্যি কথা বলতে কি তখন আমি চিঠিটা পড়িনি, বিকজ আমার ওর সঙ্গে কিছু লেনা দেনা নেই। আমি 30 বছর এখানে প্র্যাকটিস করি না, ঠিক। আমি কোনো পেশেন্ট দেখি না, আমি কোনো প্রেসক্রিপশন ইস্যু করি না, আমি কোনো থিয়েটারে ঢুকি না। থিয়েটারে ঢুকি সার্জনদের সঙ্গে গল্প করতে, ওরা করছে আমি পাশে বসে চা খাচ্ছি, অ্যানাস্থেটিস্টের সঙ্গে গল্প করছি, এই জন্য থিয়েটারে ঢুকি, বা এক্সিকিউটিভ রুমে গিয়ে বসে ওদের সঙ্গে গল্প করি, চা খাই। আমি কোনো উদ্দেশ্য নিয়ে ওই চিঠিটা পড়িও নি, ফেলে দিয়েছি, বিন করে দিয়েছি স্ট্রেট। একদিন হঠাৎ দেখছি আমাকে মিডিয়া থেকে সবাই ফোন করছে, না নামি মিডিয়া, ডক্টর ব্যানার্জি আপনি জানেন তো আপনার এগেনস্টে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল অ্যাকশন নেবে। আমি অ্যাকশন নেবে? কিসের অ্যাকশন নেবে? আমি চিঠিটা ভুলেই গেছি। তখন বলছি এই যে চিঠিটা আসছে, ওমা সে দেখি আবার আমাকে কপি দেখিয়ে দিচ্ছে। কপিটা দেখতে গিয়ে তখন আমি দেখছি ওপরে যে মানে একটা নাম রয়েছে যেখান থেকে লিক করেছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের একজন লোক, এবং ডেফিনেটলি মানে ট্রান্সপারেন্ট মানুষ নয়। এই অভয়াকাণ্ডে তার নাম আমি বহুবার পেয়েছি, সেখানে কিছু নাম, তার একটা কুখ্যাত নাম। সে সে আমাকে ওই চিঠিটা পাঠিয়েছে। দেখেই তো আপনার রক্ত গরম হয়ে গেল। আমি ও আচ্ছা তাহলে তোমায় দেখতে হবে। তখন আমি ওই চিঠিটা পড়লাম, এখন মোবাইলে আছে আমার, ওই চিঠিটা আমি পড়লাম, ও আচ্ছা একসাথে। তখন দেন আই থট অ্যাবাউট ইট। আমি আমার স্ত্রীকেও ওটা বলিনি, কারণ ওটা ইরেলিভেন্ট। আমি এক্সাম্পল, আমি খুব অ্যানালজি দিতে ভালোবাসি, সরি, আমি একটা অ্যানালজি দিচ্ছি আপনাকে। আপনি আমাকে বললেন মশাই আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখান। আমি বললাম আরে আমি তো ট্যাক্সি চড়ি, আমার তো ড্রাইভার, আমি তো ড্রাইভ করি না। আপনি বললেন না আপনার এগেনস্টে কেস করা হবে, আপনাকে অ্যাকশন নেবো আপনি যদি ড্রাইভিং লাইসেন্স না দেখান। আমি তো ড্রাইভই করি না মশাই, আমি ট্যাক্সি চড়ি, বাসে চড়ি, আমার গাড়ি নেই, আমি ড্রাইভ করি না। এইরকম আমি প্র্যাকটিস করিনি 30 বছর। হঠাৎ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আপনার ডিগ্রিটা কেন রেজিস্টার করেননি, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কেন, ইংল্যান্ডে কী করেছেন কেন দেখাননি, হাবি জাবি কিছু লেখা, আমি এটা ফেলে দিয়েছি। তারপরে দেখলাম ওটা একটা থ্রেট কালচার করতে করতে থ্রেট, অ্যান্ড দেন আই ফেল্ট ইট, এই থ্রেট কালচার আমায় দিচ্ছে, কিন্তু ভুল জায়গায় থ্রেট দিয়েছে। আমি তো ভয় পাই না, আমার তো সেই দোষী হতে পারি এরকম কোনো সম্ভাবনা নেই। আমি যদি একটা প্রেসক্রিপশন ইস্যু করতাম দেন দেয়ার ইজ অ্যান ইস্যু। আমি যদি একটা পেশেন্ট অ্যানাস্থেটাইজ করতাম, একটা সার্জনের সঙ্গে যদি কাজ করে পয়সা নিতাম, তাহলে তো হয়ে গেল, আমি ফেসে গেলাম, বা আমাকে জবাব দিতে হতো, আমাকে ডিগ্রিগুলো আবার এনে ওদের দেখাতে হতো। কিন্তু আমি তো ছেড়ে দিয়ে এসেছি এপ্রিল 2023-এ। আমি ইংল্যান্ডেও জিএমসি রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছি। ওরা একাধিকবার আমায় বলেছে আপনি দুরকম হয়, একটা লাইসেন্স টু প্র্যাকটিস যাতে প্র্যাকটিস করতে পারবো, আর একটা জিএমসি রেজিস্ট্রেশন। আমি সব ক্যান্সেল করে দিই, আমি আর কাজ করার ইচ্ছে নেই। আমি 100% ভেবেছিলাম এখানে এসে গান করব, মায়ের কাছে থাকবো। মশাই কি ভুল করেছি না কি ঠিক করেছি সেটা 10 বছর বাদে বুঝবো। এখন আমি আই ডোন্ট নো, আই কান্ট ডিসাইড। আমি বলবো রজতবাবু খারাপ বক্সার, রুম না দেখে আক্রমণ করে বসেছেন। বক্সাররা তো রুম দেখে নেয় যে আমি কতটা পেছাবো, সেই রুম না দেখে আপনি আক্রমণ করে বসেছেন। হয়তো খানিকটা তাই, কিন্তু আমার একটা প্রচন্ড ফাস্ট আপার কাট হাতে আছে, মেরে দিতে পারবো। মানে আপার কাটটা হাতে রেখে দিয়ে আছে রুম না দেখে হয়তো করেছি, কিন্তু মানে সেরাম শত্রুপক্ষ একটা সলিড আপার কাট আমার জানা আছে, মেরে দিতে পারবো, যদি আইন অনুযায়ী খেলা হয়। বেআইনি খেলা খেলতে পারবো না। বাহ, খুব সুন্দর বললেন। আপনি বলছেন আপনি তো ভারতের এখন সেই হিসেবে আপনি ওভারসিজ সিটিজেন। দুটো তো মাস লাগে মশাই ওভারসিজ থেকে আবার নিজের এখানকার নাগরিকত্ব পেতে। তাহলে ভবানীপুরে কি একটা লড়াই দেবেন? আমি তো অলরেডি বিজেপিকে মনটা দিয়ে বসে আছি, আমি সাপোর্ট করে দিয়েছি, আমি বলেছি আমি আপনাদের সঙ্গে আছি, কিন্তু পাসপোর্টের একটা টেকনিক্যাল প্রবলেম আছে। আমি ওসিআই মানে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, সেই পাসপোর্ট আমাকে পলিটিক্যাল পোস্টে যেতে বাধা দেয়। আমি এগ্রিকালচারাল ল্যান্ড কিনতে পারবো না, এরকম কিছু বাধা আছে। না, কিন্তু ওটাও তো পরিবর্তন করা যায়। না, পরিবর্তন করা যায়, কিন্তু তাহলে আমার ব্রিটিশ সিটিজেনশিপটা ছেড়ে দিতে হবে ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী। ব্রিটিশ গভর্নমেন্ট ডাজ নট মাইন্ড, আমার 3টে পাসপোর্ট থাকলে ব্রিটেন কিছু বলবে না। আমার বহু বন্ধুর বিজনেসের জন্য ফ্রেঞ্চ পাসপোর্ট আছে, ইটালিয়ান পাসপোর্ট আছে। আমি যদি একটা আমাদের দেশ মানে না, আমাদের দেশ এটা মানে না, কনস্টিটিউশনে নেই। তা আমাকে যদি প্রেসিডেন্ট একটা দয়া করে পাসপোর্ট দিয়ে দেয়, তাহলে বলা যায় না খেলা কি হবে। প্রেসিডেন্টকে দিতে হবে বা মোদিজিকে দিতে হবে, একটা স্পেশাল রুল করে দিতে হবে। মানে আপার কাটটাও রেখেছেন, আবার লোয়ার কাটটাও কিন্তু ক্রমশ আমি দেখতে পাচ্ছি শক্তিশালী হচ্ছে।